উৎসর মা, আজান দিয়েছে, ওঠো, নামাজ আদায় করে তারপর না হয় ঘুমিও। স্বামীর ডাকে ঘুমটা হালকা হয়ে গেল কেয়া বেগমের। আড়মোড়া ভেঙে সময় নিয়ে উঠে বসলেন। এসব হচ্ছে তাদের নিত্যদিনের রুটিন। বিয়ের পর থেকেই ফজরের সময় যে আগে জাগনা পায় সেই অপরজনকে ডেকে উঠায় নামাজ আদায়ের জন্য। ঘরের আলো জ্বেলে অজু করার উদ্দেশ্যে বাথরুমের পথে এগোলেন রায়হান কবির। দরজা খোলার শব্দে দাঁড়িয়ে গেলেন প্রতিমধ্যে, প্রস্তুত ছুড়লেন। কই যাও? স্বামীর প্রশ্নে পিছু ফিরে তাকালেন কেয়া, বললেন, তুমি অজু করে এসো, আমি বরং এই সুযোগে একটু উষাকে দেখে আসি। এখন যেতে হবে না, ও ঘুমাচ্ছে, একেবারে নামাজ পড়ে তারপর যেও। দ্বিধান্বিত মনে স্বামীর কথাই মেনে নিয়ে আর বাইরে গেলেন না কেয়া। দীর্ঘশ্বাস ফেলে দোয়া দুরুদ পড়তে পড়তে চলে এলেন অজু করতে। ঈদ এলেই ব্যস্ত, জনবহুল শহর হয়ে যায় একেবারে মরুর মতো ফাঁকা। চারিদিকে তখন থাকে না কোনো কোলাহল, ভিড়। জ্যাম রাস্তা হয়ে ওঠে জনমানব শূন্য। নামাজ শেষে কিছুক্ষণ তেলাওয়াত করলেন রায়হান কবির। ওনার তেলাওয়াত সুমধুর, ছোটবেলায় মক্তবে পড়ো হুজুরের কাছ থেকে শিখেছিলেন। বিয়ের পর থেকে স্বামীর তেলাওয়াত খুব পছন্দ কেয়ার। মাঝে অবশ্য অনেক খারাপ সময় দুজনে পার করে এসেছেন, তবে এসব এখন অতীত। পাশে বসে মুগ্ধ হয়ে স্বামীর তেলাওয়াত শুনে শরীর যেন প্রাণ ফিরে এলো ওনার। মনটা হালকা হয়ে গেল। শুধালেন, চুলায় চায়ের পানি বসাবো, চা খাবে? মাথার টুপি খুলে বিছানায় বসলেন রায়হান কবির। অসম্মতি জ্ঞাপন করে বললেন, এখন খাবো না, ভালো করে আগে দিনের আলো ফুটুক। মাথা নাড়িয়ে ঘর থেকে বের হলেন কেয়া বেগম। গন্তব্য ছোট মেয়ের ঘর। সারা ফ্ল্যাট জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। উষার ঘর জুড়ে চোখ ধাঁধানো অন্ধকার, জানালার পর্দা টেনে দেওয়া। কেয়া বেগমের স্পষ্ট মনে আছে ঘরে তিনি ডিম লাইট জ্বালিয়ে চলে গিয়েছিলেন। জানালাটাও কিছুটা খোলা ছিল। ইদানিক রাত বিরাতে খুব লোডশেডিং হয়, তখন চারিদিকে কি ভ্যাপসা গরম, অথচ এখন জানালা বন্ধ। উষার কি তবে ঘুম ভেঙে গিয়েছিল মাঝরাতে? হতে পারে। তাই আর ভেতরে প্রবেশ করলেন না কেয়া। দোরগোড়া থেকে ফিরে এলেন। এটা ঘুমাচ্ছে যখন ঘুমাক, ঘুমালে শরীর ভালো থাকে। ধীরে ধীরে পূব আকাশে রক্তিম হয়ে উঠেছেন। সূর্যোদয়ের সময় হয়েছে। ধরণীর অন্ধকার কেটে আলো ফোটাচ্ছে চারদিকে। বাড়িতে সকলেই আজ উপস্থিত। রিনিতা ড্রয়িং রুমে এসে একটি চেয়ার টেনে বসেছে। রায়হান কবির চা নিয়ে চলে গিয়েছেন খোলা বারান্দায়। কেয়া দুধ জাল দিচ্ছেন পুত্রবধূ আর কন্যার জন্য। কলিং বেল বাজার শব্দে ওখানেই হাতের কাজ থামিয়ে দিলেন তিনি। চুলার তাপ কমিয়ে চলে এলেন দরজা খুলতে। দরজা খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো চুমকি। তাকে দেখে অবাক হলেন কেয়া, প্রস্তুত ছুড়লেন, তুই কাল না 3 দিনের ছুটি নিয়ে গেলি? নিছিলাম, কিন্তু দেশের বাইরে আর কি যাই নাই। সে কি, কেন? এইখানেই যাই নাই, তাই চইলা আইলাম। আগে ঘর দৌড় ঝাড়ু দিয়া নেই খালাম্মা, তারপর বাসন মাইজা রুটি বেলুম। আচ্ছা। বলে পূর্বের মতো রান্নাঘরে চলে গেলেন কেয়া। চুমকি বলল ঝাড়ু নিয়ে ঘরগুলো পরিষ্কার করতে। ট্রেতে করে 2 গ্লাস গরম দুধ এনে টেবিলের উপর রাখলেন কেয়া বেগম। পুত্রবধূর দিকে একটি গ্লাস এগিয়ে দিয়ে বললেন, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তনি থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। মুখ ভার করল রিনিতা। তা ঠিক বলেছেন মা, ওর কথা খুব মনে পড়ছে। রাতে ফোন করেছিলাম উথমিকে, বললাম ভিডিও কল দাও, কিন্তু তনি এলোই না। সেই যে কাল সকালে মেয়েটার সাথে কথা হয়েছিল, শুনেছি উথমির শাশুড়ির সাথে নাকি তার খুব ভাব জমেছে। মৃদু হাসলেন তিনি। তাড়া দিয়ে বললেন, নাও, দুধটুকু তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। তোমার জন্য চুলায় ভাত বসিয়েছি, ভাত হলে ভাত খেয়ে ঘরে গিয়ে বিশ্রাম করবে। শাশুড়ির কথা মেনে নিয়ে দুধের গ্লাসে চুমুক বসায় রিনিতা। তৎক্ষণাৎ ভেতর ঘর থেকে ভেসে আসে মেয়েলি ভয়ের কণ্ঠে চিৎকার, খালাম্মা, ভাবি, হায় আল্লাহ, রক্ত! চুমকি চিৎকারে উৎস। রায়হান কবির দৌড়ে আসে বাইরে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে চিৎকারের স্থান বুঝতেই প্রবেশ করলো উষার ঘর। দরজার সম্মুখে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে চুমকি। চোখ দুটো কুটো থেকে বেরিয়ে আসার উপক্রম। ফুলের ঝাড়ুটা পড়ে আছে মেঝেতে। কেয়া বেগম ঝাঁঝালো কণ্ঠে পেছন থেকে বলে উঠলেন, এভাবে চিৎকার করলি কেন? উষা অসুস্থ, জানিস না? কোনো উত্তর দিল না চুমকি। তাতে বিরক্ত হলেন কেয়া। উৎস বলল, দরজার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সরো সামনে থেকে। ধমকে কেঁপে উঠল চুমকি। সেখান থেকে সরে দাঁড়ালো। ধীরে ধীরে সকলেই ভেতরে প্রবেশ করলো। পুরো ঘরে ভালো করে তাকাতে ভয়ে বুক কেঁপে উঠল সবার। সাদা টাইলযুক্ত মেঝেতে যেন রক্তের বন্যা। বিছানার একপাশে এলোমেলো অবস্থায় উপর হয়ে শুয়ে আছে উষা। হাত থেকে এখনো রক্ত ঝরছে।
এমন দৃশ্য দেখে মাথায় চক্কর দিয়ে উঠল সকলের। কেয়া দৌড়ে গেলেন মেয়ের কাছে, গালে আলতো করে চাপড় মারতে মারতে ডাকলেন, উষা, এই উষা, তোর হাত কেটেছে কিভাবে? এত রক্ত বের হচ্ছে কেন? রায়হান কবির ধীর কদমে এগিয়ে এসে বসে পড়লেন বিছানায়। চোখে ঘোলাটে দেখছেন তিনি। কম্পিত কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ে এ কি করেছে? ও উষা, উঠমা। নিষ্প্রাণ দেহে পড়ে থাকা বোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে উৎস। মাথা তার কাজ করছে না। কর্ণে এসে শুধু বাড়ি খাচ্ছে বাবা মায়ের ভারাক্রান্ত কণ্ঠস্বর, চুমকির কান্না। তার মধ্যেই শুনতে পেল স্ত্রীর অসন্তোষ স্বর। হায় আল্লাহ, এ কি অবস্থা! ওর হাত কেটে গেল কিভাবে? আর তুমি বা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তনির বাবা, দ্রুত হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকো। দেরি হয়ে গেলে অঘটন ঘটে যাবে। কথাটি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতেই হুঁশ ফিরে পেল উৎস। জোরে জোরে নিঃশ্বাস ফেলে সে অশান্ত হয়ে উঠল। পকেট থেকে মোবাইল বের করে হন্তদন্ত হয়ে বাইরের দিকে ছুটতে ছুটতে বলল, অ্যাম্বুলেন্স? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে। হাসপাতালে নিয়ে আসার আধ ঘন্টা পর উষাকে মৃত ঘোষণা করল ডাক্তাররা। হাতের শিরা কাটার ফলে অতিরিক্ত রক্তপাত এবং সঙ্গে সঙ্গে মৃত্যু না ঘটায় একাধিক ঘুমের ওষুধ সেবন করায় হাসপাতালে পৌঁছানোর পূর্বে তার মৃত্যু ঘটেছে। নিজ কানে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেল কেয়া বেগমের। জ্ঞানশূন্য হয়ে মেঝেতে পড়ে গিয়ে ফাটিয়ে ফেললেন মাথা। রায়হান কবির কাঁদতে কাঁদতে বসে পড়লেন মেঝেতে। উৎসর মাথা কাজ করছে না। গতকালও মেয়েটা কত স্বাভাবিক ছিল, নিজের সাথে ঘটে যাওয়া অঘটন মেনে নিয়ে সব দুঃখ ভুলতে চাইছিল, অথচ সেই কিনা এক রাতের ব্যবধানে আত্মহত্যা করে ফেলল। এ কি করে সম্ভব? না, আর কিছু ভাবতে পারল না সে। প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে। নিজ হাতে কোলে করে বড় করা সেই ছোট্ট উষার লাশটা সামনে পড়ে আছে। শকুনের মতো খুবলে খাওয়া মুখশ্রীতে বিষাদ ছুঁয়েছে। তার সামনে দিয়ে একজন নার্স এসে সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে দিল মৃতর। বলে গেল, সুইসাইড কেস, তাই লাশের পোস্টমর্টম হবে। আপনি রিসেপশনে যান, ওখানে কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে আসুন। উচ্চ সেসব শুনল না। শোনার মতো পরিস্থিতিতে সে নেই। শুধু শ্রবণালীতে গিয়ে আঘাত হানল একটি শব্দ, পোস্টমর্টেম। এই অল্প বয়সী মেয়েটিকে তারা কাটাছেড়া করবে, একটু কি কষ্ট হবে না? মেঝেতে পড়ে আছে রক্তমাখা লাল ধারালো ছুরি, সবজি কাটার ছুরি। কয়েক মাস আগে উৎসকে দিয়ে কিনে আনিয়েছিল রিনিতা। মাত্র দুবার এই ছুরি দিয়ে সে সবজি কেটেছিল। কে আর চুমকি বটি দিয়েই কাটাকুটি করে, ছুরি ব্যবহারের প্রয়োজন তাদের হয় না। এই ছুরি কখন ঘরে নিয়ে এলো মেয়েটা? যে এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত কি তবে সে আগেই নিয়েছিল? তাই মনে হচ্ছে রিনিতার। অথচ গতকাল তার সাথে বসে হেসে হেসে কত গল্পই না করলো সে। কিন্তু তার মাথায় যে এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ঘুরছিল তা এক মুহূর্তের জন্য টের পেল না রিনিতা। মেঝেতে এখনো বেশি আছে লাল রক্ত। এলোমেলো বিছানায়ও কয়েক ফোঁটা শুকিয়ে আছে। বালিশের নিচে রাখা ঘুমের ওষুধের কৌটা। সেসব দেখে শরীরটা ঘেমে গিয়েছে রিনিতার। ভেতর থেকে সব উল্টে আসছে। একসময় আর থাকতে না পেরে মুখ চেপে ধরে বাথরুমে গিয়ে কয়েক সেকেন্ডেই সব উগড়ে দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল সে। তার ওয়াক ওয়াক শব্দে দৌড়ে এলো চুমকি। ভয়ে আতঙ্কে চিন্তায় সে এতক্ষণ ধরে বসে আছে ড্রয়িং রুমের মেঝেতে। রিনিতাকে ধরে অস্থির হয়ে শুধালো, আমনে আবার কি হইল ভাবি? দেহি ঘরে চলেন। চোখে মুখে পানি ছিটিয়ে শাড়ির আঁচলে মুখ মুছল রিনিতা। হাঁপাতে হাঁপাতে বলল, ঘরের রক্তগুলো পরিষ্কার করে বিছানা চাদর বদলে দাও চুমকি। মা এসে আবার এসব দেখলে কান্নাকাটি শুরু করে দিবেন। মাথা নেড়ে তাকে নিয়ে ঘরে এলো চুমকি। বিছানায় বসিয়ে দিয়ে পা দুটো তুলে দিল ওপরে। কলিং বেল বাজার শব্দ হলো। চুমকি তাড়াহুড়ো করে চলে গেল দরজা খুলতে। রিনিতার সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখের অন্তরালে শুধু ভেসে আছে উষার রক্তাক্ত সেই হাত। রিনিমা, কারো ডেকে হুঁশ ফিরল রিনিতার। সামনে থেকে মুখ ছাপিয়ে উঠল বিস্ময়। এ অসময়ে মা এখানে কিভাবে? বলল, মা তুমি? আসিয়া বেগম বড় বড় কদম ফেলে এগিয়ে এসে বসলেন বিছানায়। মেয়ের বাড়ন্ত পেটে হাত রাখলেন। দৃষ্টিতে একঝাঁক মায়া ঢেলে বললেন, জামাই বাবা ফোন করেছিল। ওষার খবরটা নিয়ে বলল আমি যেন তোর কাছে চলে আসি, তুই বাড়িতে একা। তনি নানু উত্তমির কাছে। তাই আর দেরি করলাম না, হাতের কাজ ফেলে রেখে চলে এসেছি। দীর্ঘশ্বাস ফেলল রিনিতা। আজ অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা হয়েছে। প্রেগনেন্সির 4 মাসের পা দেওয়ার পর থেকে বাপের বাড়িতে আর যাওয়া হয়নি তার। মায়ের সাথে যা সাক্ষাৎ হয়েছে তাও ফোন কলের মাধ্যমে। কেয়া বেগমের এখনও জ্ঞান ফিরেনি। রায়হান কবিরের অবস্থাও শোচনীয়। এই বয়সে এসে জীবনে 3-3টে ধাক্কা খেয়েছেন। প্রথমবার কন্যা সর্বস্ব নিয়ে পালিয়ে যাওয়ায়, দ্বিতীয়বার ধর্ষিতা কন্যার স্বরূপ দেখে, আর তৃতীয়বার সেই কন্যার আত্মহতি দেখে। মেয়েটা কেন এমন করলো? সবাই তো সবটা মেনে নিয়েছিল।
উৎমিকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে তৈমুরের দেরি হলো। উষাকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে প্রথমে শাশুড়ি আর তারপর তৈমুরকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছিল উৎস। কিন্তু উৎমি সেসব জানে না 2 দিন আগেও সামনাসামনি বসে যে বোনের সাথে কথা বলেছিল সে বোন এখন মৃত। হাসপাতালে প্রবেশ করেই জরুরি বিভাগে কথা বলে হন্তদন্ত হয়ে ছুটে এলো উৎমি। বড় ভাইকে কোথাও নজরে না পড়লেও বিমূঢ় দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে থাকা বাবাকে সে ঠিকই দেখতে পেল। শুকনো ঢোক গিলে বুড়ো আঙুলের সাহায্যে কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে এগিয়ে এসে পাশে বসল। চিন্তিত ও শঙ্কিত হয়ে শুধালো, উষার কি অবস্থা? অপারেশন চলছে? হঠাৎ করে ও এমন কেন করলো? আর মা মা কোথায় বাবা? এক নাগাড়ে প্রশ্নগুলো করে আশেপাশে মায়ের খোঁজে তাকালো সে। রায়হান কবির অশ্রুসিক্ত নয়নে মাথা তুলে মেয়ের পানে তাকালেন। কয়েক সেকেন্ড সময় নিয়ে ক্রন্দনত স্বরে বলে উঠলেন, নেই, ও নেই। এত আদরে বড় করা আমার সেই ছোট্ট উষা নেই, সব শেষ হয়ে গেছে, সব। শব্দ করে কাঁদতে লাগলেন তিনি। উৎমির বুক কেঁপে উঠল। বাবাকে সে ভীষণ ভালোবাসে, তাই বাবার কষ্ট কিছুতেই তার সহ্য হয় না। কথার অর্থ দ্বারা সঠিকভাবে বুঝতে না পারলেও সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে অশান্ত কণ্ঠে বলল, সব ঠিক হয়ে যাবে বাবা, এভাবে কেঁদো না তো। কিছু ঠিক হবে না রে মা, কিচ্ছু না। ডাক্তার বললো ও নাকি মরে গেছে। আমি কত করে বললাম আমার মেয়েটা এখনো ছোট, লেখাপড়াটাও শেষ হয়নি। কাল রাতে আমায় বাবা বলে ডাকলো, বললো বাবা তোমরা যা বলবে আমি তাই শুনবো, আর কখনো তোমাদের দুঃখের কারণ হব না। সে মেয়ে কিভাবে মরে যেতে পারে? ডাক্তার আমার প্রশ্নের জবাব দিল না, আবার কথা শুনলো না। আমি এই বয়সে কিভাবে মেয়ের লাশ খাটিয়া কাঁধে বইব, কিভাবে? হতভম্বের মতো ফেলফেল নয়নে পিতার পানে তাকিয়ে রইল উৎমি। উষা নেই, সত্যি উষা নেই। কথাগুলো বুঝতেই চোখ জোড়া ভিজে উঠল তার, কিন্তু হাওমা করে কাঁদতে পারছে না সে। বাবার মতো তারও বিশ্বাস হচ্ছে না এই কথা। মেয়েটির বাঁচার স্বপ্ন ছিল, অনেক বছর বাঁচতে চেয়েছিল সে, অথচ তৈমুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্বশুরের দিকে। সদ্য সন্তানহারা পিতার কষ্ট সম্পর্কে যদি উষা জানতে পারত, অনুভব করতে পারত, তাহলে কি আদৌ সে এমন জঘন্য একটি কাজ করতে পারত? এত মূল্যবান একটি প্রাণ শেষ করে দিতে? মেয়েটা সারা জীবন বোকাই রয়ে গেল। ভুলে ভুলেই তার জীবনের সমাপ্তি ঘটল। উৎমি দাঁড়ানোর চেষ্টা করে অক্ষম হলো। পায়ে ঝিম ধরেছে, ওঠার মতো শক্তিটুকু আর শরীরে অবশিষ্ট নেই। ঘাড় ঘুরিয়ে স্বামীর পানে তাকিয়ে কোমল স্বরে নিজের অজ্ঞতা প্রকাশ করে বলল, আমার শরীর খুব খারাপ লাগছে, বসা থেকে উঠতে পারছি না, কিন্তু উষাকে দেখবো, আমি নিয়ে যাবেন? জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে এগিয়ে এলো তৈমুর। দুহাত আঁকড়ে ধরে স্ত্রীকে দাঁড় করিয়ে চোখের পানি মুছিয়ে দিল। প্রতিমধ্যে একজন নার্সকে ডেকে বিস্তারিত সব বলতে নার্সটি দেখিয়ে দিল কেবিন। তৈমুর আর দাঁড়ালো না সেখানে। এক হাত দিয়ে স্ত্রীকে আগলে নিয়ে এগিয়ে চলল নির্দিষ্ট স্থানে। বরফের মতো ঠান্ডা একটি কেবিনের বিছানায় সাদা চাদরে মোড়ানো উষার প্রাণহীন দেহ পড়ে আছে। পোস্টমর্টমের সকল যোগাযন্ত্র শেষ। অনুমতিপত্র এলেই যেন আর এক মুহূর্ত দেরি না করে লাশ কাটার কাজ শুরু হয়ে যাবে। উৎমি ঘামছে ভয়, আত্মা শুকিয়ে আসছে, শরীরের সব লোম দাঁড়িয়ে গিয়েছে। তৈমুরের এক হাত সে শক্ত করে ধরে এগিয়ে এলো। লাশের মুখ থেকে কাপড় সরিয়ে কোমর পর্যন্ত এনে রাখলো নার্সটি। হাতের কাটা স্থানে লাগানো সাদা ব্যান্ডেজটি লাল টুকটুকে রক্তবর্ণ ধারণ করেছে, তবে এখনো সেখান থেকে রক্ত পড়ছে না, থেমে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। উৎমি ছোঁয়ার জন্য সেদিকে হাত বাড়ালো, কিন্তু তৎক্ষণাৎ নার্সটি বাধা দিল তাকে। জ্বলন্ত মেজাজ নিয়ে বললেন, ধরা যাবে না, দূর থেকে দেখুন। তৈমুর ভদ্রমহিলা দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, শীতল কণ্ঠে বলল, এই মরদেহ কি আপনার ব্যক্তিগত সম্পদ যে ধরা ছোঁয়া যাবে না? এনে মৃত্যুর বড় বোন হয়। কিন্তু স্যার তো। আপনার স্যারের কথায় কিছু চলবে না। সুইসাইড কেস দেখলে আপনাদের ধান্দা শুরু হয়ে যায়, তাই না? শোনো সামনে থেকে। আমতামতা করে পিছিয়ে গেলেন ভদ্রমহিলা। তেজকেমো এসেছে ওনার। ভেতরে অধীর সাহস সঞ্চয় করে হাত বাড়িয়ে বোনকে ছুঁয়ে দিল উৎমি। শরীর তার বরফের মতো ঠান্ডা, চোখের নিচে জমেছে হতাশা নিদ্রাহীন কালি। ফর্সা মুখশ্রীর বিভিন্ন স্থানে টুকরো টুকরো কালো দাগ। সেসব দেখে ভেতরটা হাহাকার করে ওঠে উৎমির। নিঃশ্বাসের গতি হ্রাস পায়, ডুকরে কেঁদে ওঠে সে। অসাড় হয়ে আসা কণ্ঠস্বরেই অভিযোগের সুরে বলে ওঠে, কেন এমনটা করলি? কেন? একবারও কি বাবা মায়ের কথা মনে পড়লো না তোর? তাদের ভালোবাসা কি কোনো মূল্য ছিল না? এতটুকু বলেই কান্নায় ভেঙে পড়ল সে। চোখের থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল মৃত উষার প্রাণহীন দেহে। তৈমুর অতি কষ্টে স্ত্রীকে টেনে তুলে সঙ্গে করে বাইরে নিয়ে এলো। তবু উৎমির কান্না থামছে না। চোখের সামনে আপন মানুষের লাশ দেখে কি শান্ত থাকা যায়? কাঁদতে কাঁদতে তার হেসকি উঠে গিয়েছে। তৈমুর স্ত্রীকে জড়িয়ে ধরল, পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত করার চেষ্টা করল। নাক টেনে ক্রন্দনত স্বরে বিলাপ করে উৎমি বলল, আমি কখনো ওর ক্ষতি চাইনি, কখনোই না। সব সময় ওর ভালোর জন্য কত কিছু বলেছি, সাবধান করেছি, কিন্তু ও বোঝেনি। কিভাবে পারলো ওর নিজের জীবন এইভাবে দিয়ে দিতে? তৈমুর আদুরে গলায় তাকে সায় দিয়ে বলল, জানি আমি,
আপনি কখনো কারো ক্ষতি চাইতে পারেন না, একটু শান্ত হন। শান্ত হলো না উৎমি, বরং আহ্লাদ পেয়ে দুঃখ তার বেড়ে গেল, সাথে বাড়ল কান্না। উষাকে আর শেষ গোসল দেওয়া হলো না, পড়ানো হলো না তার জানাজা, আর না সে মাটি পেল গ্রামের পারিবারিক কবরস্থানে, বরং পোস্টমর্টেম শেষে স্থানীয় এক গোরস্থানে তার প্রাণহীন কাটাছেঁড়া দেহ যেন কোনো মতে মাটির নিচে পুঁতে দিয়ে দায়মুক্ত হলো সকলে। কেয়া বেগমকে জ্ঞানহীন অবস্থাতেই নিয়ে আসা হয়েছে বাড়িতে, সাথে আনা হয়েছে ওনাকে দেখভালের জন্য একজন নার্স। হাসপাতাল ওনাকে রেখে আসা সম্ভব নয়, বাড়ির সকলেই ডুবে আছে শোকের ছায়। কে এই অবস্থায় হাসপাতাল ওনার কাছে পড়ে থাকবে, আর বাড়িতেই বাকি সামলাবে? উষার মৃত্যুর খবর শোনার পর থেকে রিনিতাও বেশ অসুস্থ হয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে বাঁধিয়ে ফেলেছে ঠান্ডা জ্বর। আছিয়া সেই চুমকিকে নিয়ে দুপুরের রান্না সেরে পরিষ্কার করিয়েছেন উষার ঘর। মেয়েটির মৃত্যু সংবাদ শুনে ওনারও খুব কষ্ট হচ্ছে। মেয়ের বিয়ের পর বেশ কয়েকবার রিনিতের সাথে উষাও গিয়েছিল ওনাদের বাড়িতে, এমনকি এ বাড়িতে আছিয়া এলেই দৌড়ে এসে মা ওই বলে কি আহ্লাদ। অথচ সেই মেয়েটার সাথে এত কিছু ঘটে গেল, কিন্তু মেয়ে রিনিতার সামনে তা প্রকাশ করতে পারলেন না তিনি। স্বামী শ্বশুর শাশুড়ির সাথে সাথে ননদ দুজনকেও সে বড়ই ভালোবাসে, ছোট বোনের মতো স্নেহ করে। কষ্ট তো তার হওয়ারই কথা, তাই নিঃশব্দে মেয়েকে সামলান আছিয়া। রাহান কবির খোলা আকাশের নিচে বসে আছেন, চোখের পানি শুকিয়ে গেলেও ভেতরে কষ্ট ঠিকই রয়ে গিয়েছে। উৎস তৈমুরের সাথে সোফায় বসা, বিষণ্ণতা তার মুখশ্রী দখল করে নিয়েছে। মানুষ মারার সাথে সাথে বাড়িতে শোক চলে আসা যেন একটি নিয়ম। আছিয়া ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন, একবার নিজ জামাতা আর একবার উৎমির স্বামীর পানে তাকিয়ে শুধালেন। উৎমি কোথায়? শাশুড়ির প্রশ্ন শুনেও নড়চড় হলো না উৎসর, তাই তৈমুর উত্তর দিল। উষার ঘরের দিকে যেতে দেখলাম। উত্তর শুনে আর সেখানে দাঁড়ালেন না আসিয়া, হন্তদন্ত পায়ে ছুটে গেলেন সেদিকে। উৎমি আর চুমকি মিলে তখন সারা ঘর জুড়ে চিরুনি অভিযান চালিয়ে কিছু খুঁজছে। আসিয়া দরজা পর্যন্ত এসে থামলেন, তাকিয়ে তাকিয়ে সেসব দেখলেন কিছুক্ষণ, প্রস্তুত ছুড়লেন। কি করছো তোমরা? কি খুঁজছো? চুমকি জবাব দিল। মরার আগে মানুষ সুইসাইড নোট লেখা রাইখা যায় শুনছিলাম, সেটাই খুঁজতাছি। আমি নিশ্চয়ই সুডু আপায় মরার আগে কিছু লেখা গেছে। তাদের কথা শুনে অবাক হলেন আসিয়া, কিছুক্ষণ চুপ রইলেন, দ্বিধান্বিত কণ্ঠে ডেকে বললেন। উৎমি, রিনি খুব কান্নাকাটি করছে, সকাল থেকে না খাওয়া, কিছু খেতে চাইছে না, শুধু তনিকে দেখতে চাইছে। তনি কোথায় মা? উৎমি থেমে গেল, কিছু একটা মাথায় আসতেই ড্রেসিং টেবিলের উপরে রাখা মায়ের মোবাইলটি হাতে নিয়ে বিছানায় বসে পড়ল। চঞ্চল কণ্ঠে আসিয়ার প্রশ্নের উত্তর দিল। তনিকে আমার শাশুড়ির কাছে রেখে এসেছি, ও ভালো আছে ওখানে। কিন্তু তোমার ভাবিকে থামানো যাচ্ছে না মা, এই অবস্থায় কান্নাকাটি করতে থাকলে, না খেয়ে থাকলে পেটের বাচ্চারও তো ক্ষতি হয়ে যাবে। টনক নড়ল উৎমির, চারিদিকে চোখ বুলিয়ে নিচের মোবাইল খুঁজল, কিন্তু পেল না কোথাও। মাথায় একটু চাপ প্রয়োগ করতেই মনে পড়ল তার মোবাইল তৈমুরের কাছে, হাসপাতালের প্রবেশকালে তার পকেটেই ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা। বসা থেকে উঠে হনহনিয়ে ড্রয়িং রুমে এসে থামল, স্বামীর উদ্দেশ্যে বলল। ভাবি তনিকে দেখতে চাইছে, নিয়ে আসুন। স্ত্রীর শান্ত মলিন মুখশ্রীতে তাকিয়ে বলে উঠল তৈমুর। এখন? হ্যাঁ, মা ওই কিছুদিন থাকবে এখানে, তনিকে নিয়ে আসুন। আচ্ছা। আমার মোবাইল কোথায়? বসা থেকে উঠে স্ত্রীর দিকে এগিয়ে এসে পকেট থেকে মোবাইল বের করে তার হাতে তুলে দিল তৈমুর, গালে হাত রেখে চাপা স্বরে বলল, নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? হুম। তারপর আর দাঁড়ালো না সে, নীরবে সেখান থেকে প্রস্থান করলো। সে যেতেই আসিয়া সদুদরজা আটকে চলে গেলেন মেয়ের কাছে। মায়ের মোবাইলটি উষার ঘরে দেখে ভীষণ অবাক হলো উৎমি। মায়ের মোবাইল উষার ঘরে কি করছে? পালিয়ে যাওয়ার সময় সবকিছু সঙ্গে করে নিয়ে গিয়েছিল উষা, আর যখন তাকে পাওয়া গেল তখন সেসব তো দূরে থাক, পরনের পোশাকও তার সাথে ছিল না। এই জন্যই কি মায়ের মোবাইল ব্যবহার করেছিল সে? তাই হবে হয়তো। রাতে মায়ের নাম্বার থেকে বেশ কতগুলো মেসেজ এসেছিল উৎমির মোবাইলে, যা রাতে না দেখলেও সকালে সে ঠিকই স্ক্রিনের উপরে ভাসমান দেখেছিল, কিন্তু কাজের ব্যস্ততা এত ভালো করে সেসব আর চেক করা হয়নি তার। ফ্রেশ হয়ে ছুটেছিল রন্ধনশালায় সকালের নাস্তা তৈরি করতে। এমন একটি সময় এসে মনে সন্দেহ জমা হলো উৎমির, মেসেজগুলো উষা করেনি তো? অমন একটি নৃশংস কাজ করার আগে ওই উৎমি মেসেজ দিয়েছিল, কিন্তু কেন? উৎমি মেসেজ ওপেন করলো, যেখানে স্পষ্ট লেখা, হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছি, সময় পেলে একটু শুনিস, উপকার না হলেও ক্ষতি হবে না, আর পারলে আমায় মাফ করে দিস। মৃত মনে ওয়াইফাই অন করতে হোয়াটসঅ্যাপ থেকে বেশ কয়েকটা নোটিফিকেশন এলো মোবাইলে। উৎমি প্রবেশ করলো মায়ের অ্যাকাউন্টে। গতকাল রাতে আসা অডিও রেকর্ডিং চালু করতে ভেসে এলো আপন ছোট বোনের কম্পিত অনুশোচনার কণ্ঠস্বর। তুই যখন এই রেকর্ডটা শুনবি
তখন হয়তো আমি আর এই পৃথিবীর কোথাও থাকবো না, থাকবে না আমার কোনো অস্তিত্ব। শুধু আমার মৃত্যু শোক ঘেরাও করবে চারিদিক। কেউ কেউ বিদ্রুপ করে বলবে, আহা মেয়েটি কি বোকা। হ্যাঁ, আমি বোকা, সত্যি আমি বোকা আপু। সারা জীবন নিজের কথা ভাবতে গিয়ে নিজেরই কত শত ক্ষতি করে বসলাম। ভাবছিস তো হঠাৎ করে তোকে কেন বলছি এসব? কারণ এই শেষ সময়ে এসে আমার মনে হচ্ছে তুই ছাড়া আমার কথা শোনার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ আমায় বুঝবে না। জানিস, আমি বাঁচতে চেয়েছিলাম, সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণের জন্যই হয়তো রাফান আমার জীবনে এসেছিল ভালোবাসা নিয়ে। ওর সাথে আমার পরিচয় হয়েছিল সেই অ্যাডমিশন কোচিংয়ে। ও ওখানে বেশ কয়েকবার ক্লাস নিতে এসেছিল। ওখান থেকেই খোলা হয় স্টুডেন্টদের প্রবলেম সলভিংয়ের জন্য কোচিং গ্রুপ। তারপর ওর সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড হই। পড়ার বিষয়ে কথা বলতে বলতে একসময় সম্পর্কের মোড় ঘুরে অন্যদিকে। কোচিং শেষে শুরু হয় ঘোরাঘুরি। দেখতে আহামরি না হলেও রাফানের কথাবার্তার ধরন খুব সুন্দর। সেই সুন্দর কথা দিয়ে ও আমায় ফাঁসিয়ে দিল। ধীরে ধীরে আমার লেখাপড়ার ক্ষতি হতে লাগলো, কিন্তু সেসব ভাবার মতো সুবুদ্ধি তখন আমার ছিল না। আমি ভালোবাসার খুব বাজে ভাবে আচ্ছন্ন হয়ে গেলাম। অ্যাডমিশনে কোথাও চান্স হলো না। রাফানের বুদ্ধিতে মাকে আজে বাজে বুঝিয়ে বাবাকে রাজি করালাম আমাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরো গভীরে যেতে লাগলো। ক্লাস ফাঁকি দিয়ে সারা শহর ঘুরতে ঘুরতে কখন যে নিজেকে ওর কাছে সঁপে দিলাম তাও সঠিক জানি না। বেশ কয়েকবার অবশ্য তোর কাছে ধরাও পড়ে গিয়েছিলাম, তবে কখনো স্বীকার করিনি। কিন্তু হঠাৎ করে রাফান আমার বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করলো, অথচ তার পরিবারের অবস্থা তেমন ভালো নয়। ভাড়া বাসায় থাকে, যা একটা চাকরি করতো তারও বেতন খুবই কম। এই অবস্থায় বাবাকে ওর কথা জানালে বাবা কিছুতেই রাজি হতো না। আর আমি রাফানকে বুঝিয়ে বললাম, তুমি নিজের ক্যারিয়ারে মন দাও, আমি আছি তো, কোনো চিন্তা নেই। কিন্তু সে মানল না, পালিয়ে যাওয়ার জন্য চাপ দিতে লাগলো। তবে আমি তার কথায় কিছুতেই রাজি হলাম না। এক পর্যায়ে সে হার মেনে নিয়ে শুরু করলো আমায় ব্ল্যাকমেল করা। আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখালো। আমি সেদিন ওকে দেখে খুব অবাক হয়েছি। কখন এসব করলো সে? কিভাবে এটা করতে পারলো? সেই মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না। ওসব পাবলিক হলে আমার সাথে সাথে যে তোদের মান সম্মানও নষ্ট হবে। আমি রাজি হলাম। পালানোর জন্য অনেক প্ল্যান করে ভার্সিটির ব্যাগে বইয়ের বদলে ভরলাম সব জামা কাপড়। রাফান ফোন করলো, বলল ওর টাকা লাগবে, খালি হাতে যেন না যায়। আমি টাকা কোথায় পাবো? বলতে সে রেগে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করলো, ভয় দেখালো। জানতে পারলাম জুয়া খেলতে গিয়ে লস খেয়েছে, সাথে জমে আছে অনেক ধার দেনায়। পাওনাদাররা টাকার জন্য তাকাতে দিচ্ছে। নিজের সম্মান বাঁচানোর জন্য সবার চিন্তা বাদ দিয়ে আমি মায়ের ঘরে ঢুকলাম। মা তখন বাথরুমে গোসল করছে। অনেক সাবধানতা অবলম্বন করে লকার খুলে সব টাকা ব্যাগে ভরলাম, গহনাগুলোও ছাড়লাম না। তার ঠিক পরের দিন ভার্সিটির নাম করে বাড়ি থেকে বেরিয়ে রাফানের সাথে পাড়ি দিলাম অজানা গন্তব্যে। বাসে চড়লাম, ট্রেনে চড়লাম, তারপর গেলাম ওর এক বন্ধুর বাড়ি। সে আমাদের আশ্রয় দিল পুরনো একটি অচল গ্যারেজে, যেখানে থাকার মতো রয়েছে ছোট্ট জায়গা, মানুষও চলাচল করে না। আমি জিজ্ঞেস করলাম, আমায় কখন বিয়ে করবে রাফান? রাফান বলল, সময় হলেই করব। এখন নিশ্চয়ই তোমার বাড়ির লোক তোমায় খোঁজাখুঁজি করবে, তাই এই মুহূর্তে বিয়ে করার রিস্ক। আমি আমি মেনেই নিলাম। আমরা একসঙ্গে বেশ কয়েকদিন থাকার পর বিয়ের জন্য ওকে অনেক চাপ দিতে লাগলাম, কিন্তু সে নিত্য নতুন বাহানায় এড়িয়ে যেতে লাগলো সেসব। আর আমার থেকে সব টাকা গহনা নিজের করে নিতে চাওয়ার ফোন দিয়ে আটলো, কিন্তু আমি ওকে দিলাম না। স্পষ্ট করে বলে দিলাম, বিয়ে না হওয়া পর্যন্ত এসব কিছুই তুমি পাবে না। ধীরে ধীরে ওর ভয়ানক রূপ আমার সামনে আসতে লাগলো। সারাদিন খোঁজ না থাকলেও মাতাল হয়ে রাতে ফিরে আমার গায়ে হাত দেওয়া শুরু করলো। আমি প্রতিবাদ করলাম। একসময় অতিষ্ঠ হয়ে যখন ফিরে আসার সিদ্ধান্ত নিলাম, তখনই আরো ভয়ঙ্কর হয়ে উঠলো সে। একদিন ওর বন্ধুদের নিয়ে এলো ওখানে। আমায় আটকে রেখে ওরা কিসব খেয়ে দিন দুনিয়া ভুলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। বর্ণনা দিতে গিয়ে ফুফিয়ে কেঁদে উঠল উষা, কিন্তু থামলো না সে, বলতে থাকলো, সব কিছু তারা কেড়ে নিল। সারা রাত তারা আমায় খুব অত্যাচার করেছে জানিস, খুব কষ্ট হয়েছে আমার। মনে হয়েছে এই যেন মরে যাব। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। ওরা হয়তো ভেবেছিল মরে গিয়েছে, তাই হয়তো রেল লাইনে ফেলে দিয়ে এসেছিল, আর মনে করেছিল ট্রেনে কাটা পড়লে আর কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি ভালোবেসে ঠকে গেলাম রে আপু, নিষ্ঠুরভাবে ঠকে গেলাম। কাউকে কষ্ট দিয়ে নাকি মানুষ বাঁচতে পারে না, আজ তার প্রমাণ পেলাম নিজেকে দিয়ে। এত কিছু বলার কারণ হচ্ছে আমি চাই না ওরা ভালো থাকুক। ওসব গহনা টাকা পয়সা হয়তো এখনো রাফানের কাছেই আছে, ওকে ছাড়বি না তোরা, সব কিছু আদায় করে নিবি। আবারও মাফ চাইছি তোদের কাছে,
আমি অনেক ভেবেছি, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীতে আমার আর বেঁচে থাকা সম্ভব নয়। এই পৃথিবী ধর্ষিতাদের জন্য নয়, জানিস? নিজেকে দেখলে আমার খুব ঘৃণা হয়। সেই জঘন্য মুহূর্তগুলো চোখের অন্তরালে ভেসে ওঠে। এত কষ্ট নিয়ে তো আর বেঁচে থাকা যায় না। তাই জীবনে এত এত পাপের মধ্যে নিজেকে শেষ করে দিয়ে আরও একটি পাপ না হয় করেই ফেলি। আমার জন্য কষ্ট পাস না, মাকে তুই সামলে নিস, বলে দিস তার এই নির্মল পবিত্র ভালোবাসার যোগ্য আমি নই। ভাইয়াকে বলিস আমায় যেন মাফ করে দেয়, আর বাবাকে বলিস তাকে আমি খুব ভালোবাসি। স্বামী সংসার নিয়ে ভালো থাকিস, তোর জীবনটা ফুলের চেয়েও সুন্দর হোক। 2 দিন পর বউ নিয়ে হাতে শ্বশুর বাড়ি দৌড়ানোর কি আছে? গতকাল ঈদ গেল, আর আজই বলা নেই কওয়া নেই সকাল সকাল সেখানে চলে যেতে হবে। তা তোর বউয়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? গেল তো গেল, অথচ ফেরার সময় স্বামীর সাথে না এসে তাকে একাই পাঠিয়ে দিল কোন আক্কেলে? তুই এখন ছোট বাচ্চাটাকে নিয়ে আবার অত দূর ছুটবি? রাগত স্বরে ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে থামলেন শাহানা। তনিকে যে বা নিজের সঙ্গে নিয়ে গিয়েছে তৈরি করে দিতে। তৈমুর বসে আছে মায়ের ঘরে, ঠিক মায়ের সামনে। ছেলের নীরবতায় রাগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো শাহানার। দাঁতে দাঁত চেপে ফের বললেন, তোর বাবা তো মরে গিয়েও বেঁচে গিয়েছেন, আর আমাকে রেখে গিয়েছেন তোকে এমন অধপতন দেখার জন্য। দিন দিন আমাকে খুব অসহ্য লাগছে, তাই না? কথার উত্তর দিতে মুখ ব্যথা করে। দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। মনটা তার ভীষণ খারাপ। বিয়ের বেশ কয়েক মাস পার হলেও অন্য সব শালি দুলাভাইয়ের মতো উষার সাথে তেমন একটা সখ্যতা গড়ে ওঠেনি তার। সৌজন্যতার খাতিরেও তার সাথে কখনো দুটো কথা বলতে আসেনি উষা। কেমন যেন অহংকারী একটা ভাব ছিল মেয়েটার মধ্যে। তবুও মেয়েটার নির্মম পরিণতির জন্য খুব খারাপ লাগছে তৈমুরের। তবে মা যে তার উপর রেগে গিয়েছে তা বুঝে গেল সে। হুট করেই বলে উঠল, অধমের ছোট বোন উষা মারা গেছে আম্মা। আজ পোস্টমর্টম শেষে তাকে দাফন করা হয়েছে। ছেলের কথায় ভড়কে গেলেন শাহানা। সজাগ দৃষ্টিতে তার পানে তাকালেন, শুধালেন, কি বলবি? মারা গিয়েছে? হ্যাঁ। মুহূর্তেই ভেতরটা কেঁপে উঠল ওনার। মৃত্যু সংবাদ শুনলেই শাহানার কষ্ট হয়, ভেতরে ভয় জমে, মৃত্যু ভয়। দেহের সাথে কণ্ঠস্বরেও কম্পন ধরল। ছোট বোন? তাহলে তোর মেয়ের বয়স খুবই কম, হঠাৎ করে মারা গেল কিভাবে? পূর্ণ দৃষ্টিতে মায়ের পানে তাকালো তৈমুর। দ্বিধান্বিত কণ্ঠে বলল, আগে আমি কথা দিন আম্মা, এ বিষয়ে কখনো আপনি অধমের সামনে কিছু বলবেন না, ওকে এ প্রতিপন্ন করবেন না, কাউকে জানাবেন না। অন্যের মুখে এসব শুনলে উনি আরও বেশি কষ্ট পাবেন। তাকে কেন হেও করব? আমি অতটাও খারাপ নই যে মানুষের দুর্বলতা নিয়ে খোঁটা দিব। আত্মহত্যা করেছে। সকালে বাড়ির কাছের মেয়ে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখে ফ্লোরে রক্ত ভেসে আছে। তার চিৎকারে সবাই ওখানে গিয়ে উপস্থিত হয়। তারপর হাসপাতালে নিতে মৃত ঘোষণা করে ডাক্তাররা। চমকে গেলেন শাহানা, প্রশ্ন ছুড়লেন, কি বলছিস তুই মো? অতটুকু একটা মেয়ে এমন নির্মম কাজ করলো, কিন্তু কেন? শুরু থেকে ঘটে যাওয়া সকল ঘটনায় মাকে খুলে বলল তৈমুর। সেসব শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল শাহানার। চোখ দুটো ভিজে উঠেছে। ভারাক্রান্ত মনে বললেন, অতটুকু একটা মেয়ে জীবনে এত কিছু ঘটে গেছে, কিভাবে সহ্য করলে সব? আল্লাহ ওই অবুঝ মেয়েটাকে মাফ করে দিও। থেমে পুনরায় শুধালেন, মেয়ের বাবা মায়ের কি অবস্থা? নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। এত বছর ধরে একটা মেয়েকে বড় করা তো আর কম ঝুঁকির কাজ নয়। সেই মেয়ে হঠাৎ এভাবে মৃত্যু মেনে নেওয়াও যায় না। হ্যাঁ, ভেঙে পড়েছে। বাবা তো কবরের উপরে কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন। অনেক কষ্টে বাড়িতে নেওয়ার পর একেবারে শান্ত হয়ে গেলেন। কথা বলা বন্ধ করে দিয়েছেন। আর শাশুড়ি মা দাঁড়ানো অবস্থাতে জ্ঞান হারিয়ে শক্ত মেঝের ওপর পড়ে মাথা ফাটিয়ে ফেলেছেন। এখন বাড়িতে ওনার জন্য আলাদা নার্স রাখা হয়েছে। এমন একটা অবস্থায় তনি নিয়ে যাওয়া কি ঠিক হবে? সে সামলাবে ওকে? বাসায় ওর নানু এসছে, ওখানে থাকবে কিছুদিন। ভাবিও খুব কান্নাকাটি করছে, না নিয়ে গেলেই নয়। সম্মতি প্রকাশ করলেন শাহানা। সব রাগ ক্ষোভ উবে গিয়ে সেখানে ঠাঁই পেল কষ্ট, আফসোস। মেয়েটা বৌভাতের অনুষ্ঠানে এসেছিল, কিন্তু শাহানার স্পষ্ট তার চেহারা মনে নেই। ছেলের বিয়ে শুরুতে মেনে না নেওয়ায় তার শ্বশুরবাড়ির কারোর সাথেই খুব একটা পরিচিত নন তিনি। যে বা তনিকে নিয়ে শাশুড়ির ঘরে এলো, বলল, এই যে নিয়ে এসেছি ওনাকে। ভাবির আগমনে উঠে দাঁড়ালো তৈমুর। এগিয়ে গিয়ে কোলে তুলে নিল তনিকে। তারপর সকলে থেকে বিদায় নিয়ে চলে এলো নিচে গাড়ির কাছে। গন্তব্য শ্বশুরবাড়ি। উৎমির বাবার পাশে এসে বসেছে। 2-1 মিনিট হবে। বিকেলের রোদে ধরনের লাবণ্য যেন বৃদ্ধি পেয়েছে।
বারান্দার ছোট ছোট গাছগুলো বাতাসের সাথে হেলে দুলে নাচছে। ঘাড় ঘুরিয়ে বাবার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল উৎমি। হাতে খাবারের প্লেট, চিংড়ি মাছ ভুনা, সরিষা ভর্তা, মুরগির ঝোল আর ভাত রেঁধেছে আছিয়া। উৎমি সরিষা ভর্তা দিয়েই কিছু ভাত মাখালো, বাবার উদ্দেশ্যে বলল, খাবার এনেছি, সেই সকাল থেকে না খাওয়া তুমি, শরীরে তো অসুখ বাসা বাঁধবে বাবা। হা করো দেখি, আজ আমি তোমায় নিজ হাতে খাইয়ে দিব। মেয়ের পানে তাকালেন রায়হান কবির। চোখে এখনো অশ্রু চিকচিক করছে ওনার, মুখশ্রী শুকিয়ে গিয়েছে। ভাঙা কণ্ঠে বললেন, উষা যে মরে গিয়েছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রে মা। বাবা হিসেবে নিজেকে খুব অপদার্থ মনে হচ্ছে। তোদের সবাইকে আমি একসাথে এক নিয়মে বড় করেছি, অথচ ও কীভাবে বিগড়ে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিল। পরিবারে এত আপনজন থাকতে কখনো কাউকে কিছু জানালো না, সবসময় নিজের জীবন নিয়ে নিজেই ভুলভাল সিদ্ধান্ত নিল। ও এমন খারাপ অবস্থাতেও আমরা সব মেনে নিয়েছি, তারপরও কেন আত্মহত্যার পথ বেছে নিল বলো তো? ও তো মরে গিয়েছে ঠিকই, কিন্তু এদিকে দুনিয়ার সামনে নিজের বাবাকে অপদার্থ বাবা হিসেবে দায়ী করে রেখে গেল, মাকে করে দিয়ে গেল অর্থ পাগল। এভাবে নিজেকে দোষারোপ করো না বাবা। তোমার জীবনে তুমি সর্বদাই সঠিক ছিলে। তুমি সঠিক না থাকলে ভাইয়া আর আমি এতদূর কিভাবে পৌঁছাতাম বলো? হাতের 5টা আঙুল সমান যেমন হয় না, তেমনি সংসারের সকল সন্তান একরকম হয় না, ভালো হয় না। ওর জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্ত নিজে নিয়েছে, যা চাইলেই আমরা আর শুধরে দিতে পারবো না। মৃত মানুষকে ফেরানোর শক্তি যে আমাদের নেই, বরং আমরা শুধু পারবো ওর জন্য রবের নিকট দোয়া করতে। নিজেকে কষ্ট দিও না বাবা। আমার জীবনে তো তুমি, ভাইয়া, তৈমুর সাহেব আছেন, ওরা ছাড়া আর কেউ নেই আমার। তোদের মধ্যে কারো কিছু হয়ে গেলে আমার কি হবে বলো? তোমাকে অনেক দিন বাঁচতে হবে বাবা। হা করো দেখি। মেয়ের মাথায় হাত তাকলেন রায়হান কবির। উৎমির তুলে দেওয়া লোকমা মুখে নিয়ে শব্দ করে কেঁদে উঠলেন। উৎমি কিছু বলল না। প্রিয় মানুষদের কান্না দেখলে সে নিজেকে কখনো সামলাতে পারে না, তারও যে খুব কান্না পায়। কেয়া বেগমের অবস্থা পাগল প্রায়, ওনার মুখ বেঁকে গিয়েছে। স্পষ্টভাবে কথা বলতে না পারলেও পাগলামি কিছুতেই কমছে না। সন্ধ্যায় ঘুম ভাঙার পর থেকেই আশেপাশের সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করছেন, উষা, আমার উষা কই? আমার মেয়েকে তোমরা আমার কাছে এনে দাও উষা। অনেক চেষ্টার পরে ওনাকে থামাতে না পেরে ব্যর্থ হলেন নার্স। ঘুমের ইঞ্জেকশন দিতে না পেরে স্ট্রেন সাথেই দরজার কাছে এসে গলা উঁচিয়ে ডাকলেন, কেউ একটু এ ঘরে আসুন প্লিজ, উনি খুব পাগলামি করছেন, কাছে যাওয়া যাচ্ছে না। এদিকে ঘুমের ইঞ্জেকশন না দিলে পাগলামি আরো বাড়বে। ডাক শুনে উৎমি নিচে এসে উপস্থিত হলো সেখানে। নিঃসংকোচে এসে বিছানায় মায়ের সম্মুখে বসলো, আদুরে গলায় ডাকলো, মা। চিৎকার চেঁচিমেচি থামলো কেয়া বেগমের। বড় কন্যাকে দেখিয়ে মুখশ্রীর ভাবভঙ্গি বদলালো। উৎসুক হয়ে পাগলাটে ভঙ্গিতে বলে উঠলেন, এই তো উৎমি, আমার উষা কোথায়? ডাক না ওকে। মায়ের বাঁকানো মুখে বলা কথার ধরন দেখে শরীরটা অবশ্যই আসার উপক্রম হলো উৎমির। অনেক কষ্টে নিজেকে সামলে নেওয়ার প্রচেষ্টায় ব্যর্থ হলো। আচমকা সে মাকে জড়িয়ে ধরল, কান্না জড়িত কণ্ঠে বলল, এমন করছো কেন মা? সারা জীবন তোমাকে দেখে এসেছি কঠিন একজন মানুষ হিসেবে, অথচ আজ তুমি এইভাবে ভেঙে পড়ছো। সত্যিটা তো তুমি জানো মা, উষার নেই, ও মারা গিয়েছে। সবাই মিলে সেই দুপুরে ওকে অন্ধকার কবরে রেখে এসেছে। ও নেই মা, তুমি দয়া করে এমন করো না। রেগে গেলেন তিনি। কথাটা শোনার পর বড় কন্যাকে আর কিছুতেই সহ্য হচ্ছে না। রাগত স্বরে বলে উঠলেন, একদম আমার মেয়ের নামে মিথ্যা বলবি না। আমি জানি তুই ওকে একদম সহ্য করতে পারিস না, এজন্য ওকে মৃত বানিয়ে দিলি। শব্দ করে কেঁদে উঠল উৎমি, কিন্তু মাকে সে কিছুতেই ছাড়ল না। একসময় সেই কান্না শব্দে নিভে গেলেন কেয়া। ক্রোধ লুপ্ত হলো। মেয়ের রক্তাক্ত নিথর দেহ, ডাক্তারে বলা কথা মনে পড়তে তিনিও কাঁদতে লাগলেন। ক্রন্দনরত স্বরে বললেন, এত ভালোবাসা দেওয়ার পরেও এভাবে চলে গেল ও। এটাই কি আমাদের ভালোবাসার প্রতিদান? ওর রেখে যাওয়া এই শূন্যস্থান কিভাবে পূরণ হবে? বাকি দিনগুলো আমি বাঁচবো কিভাবে? ও আল্লাহ। কেঁদে কেঁদে বিলাপ করতে করতে এই দেহখানা ঘুমে নেতিয়ে পড়ল কেয়ার। নার্স সুযোগ পেয়ে ওনার দেহে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছে। ঘুমিয়ে যেতেই নার্স ঠিক মতো শুয়ে দিল ওনাকে। উৎমির উদ্দেশ্যে বলল, আর চিন্তা নেই, আপাতত আজ রাতে আর ঘুম ভাঙছে না ওনার। উৎমি অতি কষ্টে ঠোঁট কামড়ে নিজের কান্না থামালো। মায়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বাড়ি থেকে তনিকে নিয়ে ফিরেই আসিয়ার কোলে তাকে হস্তান্তর করে সোফায় বসে পড়ল তৈমুর। গাড়িতে এসি থাকলেও ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে তার। এখান থেকে বাড়ির দূরত্ব তো আর কম নয়, বারবার আসা যাওয়া কি কম ঝক্কি ঝামেলার কাজ? চমকে এসে বিষণ্ণ মুখে শরবতের গ্লাস সেন্টার টেবিলের উপর রাখলো। তেষ্টার চোটে গ্লাসটি হাতে নিয়ে এক নিঃশ্বাসে শরবতটুকু পান করে তৈমুর শুধালো, ও তুমি কোথায়? বড় আপা, আপাই তো।
কথাটি শেষ করার আগেই উৎমির আগমন ঘটল সেখানে। চুমকি তাকে দেখতেই বলে উঠল। ওই যে আপায় আয়া পড়ছে। চুমকির কথায় সেদিকে ফিরে তাকালো উৎমি। স্বামীকে দেখতেই এগিয়ে এসে পাশে বসলো। জিজ্ঞেস করলো, তনিকে এনেছেন? চুমকি সেখান থেকে গ্লাস নিয়ে চলে গেল। তৈমুর উত্তর দিল, হ্যাঁ, তার নানু নিয়ে গেল। ঘরে এসে ফ্রেশ হয়ে নিন, খিদে পেয়েছে না? আমি খাবার আনছি। এখন খাবো না। কেন, খেয়ে এসেছেন? আপনাকে ছেড়ে কিভাবে খাই? বাড়ি ফিরবেন না? স্বামীর কাঁধে মাথা রাখলো উৎমি। এক হাত জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল, আজ এখানে থাকি। মায়ের ঘুম ভেঙে গেলেই পাগলামো করছে, বাবাও নীরবে শুধু চোখের পানি ফেলছে। ফেরার পর থেকে বসে আছে বারান্দায়, অনেক কষ্টে অল্প কিছু খাইয়েছি বিকেলবেলা। এই মুহূর্তে কিভাবে চলে যাই বলুন? দ্বিমত করল না তৈমুর, সায় দিল। তাও ঠিক, আপনি তবে দুদিন এখানে থেকেছেন। আমি বাড়ি ফিরে সমস্যা হলে জানাবেন। বাঁধন শক্ত হলো উৎমির। শার্টের হাতায় মাথা ঘষে আহত স্বরে বলল, না, আপনি কোথাও যাবেন না। আমি কিছুতেই একা একা ঘুমোতে পারবো না। আজ থেকে যান এখানে। তা কি করে হয় তুমি? হয়, আমি যা বলেছি তাই। আপনি এখানেই থাকছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একসাথে বাড়ি ফিরবো। তৈমুর আর স্ত্রীর বিপরীতে কিছু বলতে পারল না। ভেবে দেখল, সত্যি এই মুহূর্তে এখান থেকে তার চলে যাওয়া উচিত হবে না। তারও তো একটা দায়িত্ব আছে। রাতে 8টা বাজতেই কাজ শেষ করে চুমকি চলে গেল। আসিয়া এবং নার্স দুজনেই শুয়ে পড়লেন উষার ঘরে। অত্যন্ত খারাপ বিষাদময় একটি দিন পেরিয়ে আকাশে সূর্য উদিত হয়ে জানান দিল নতুন দিনের আগমনী বার্তা। আসিয়ার হাতে হাতে সকালের নাস্তা তৈরি করে আগে বাবা মাকে খাওয়ালো উৎমি। তারপর বাকি সবার খাওয়া শেষ হতে সোফা এসে বসলো। উষার রেখে যাওয়া কল রেকর্ডটা গতকাল রাতে এসে তৈমুরকে শুনিয়েছে। কোনো মতে ক্ষুধা নিবারণ করে সোফা এসে বসেছে উৎস। ছোট বোনকে দেখতেই বলল, ভাবছি মাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। মুখের এক পাশ বেঁকে গিয়েছে, দেখছিস? হ্যাঁ, গতকালই করে দেওয়া উচিত ছিল। ভেবেছিলাম একবার, কিন্তু হাসপাতালে একা একা তো আর রেখে দেওয়া যায় না, কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে। তাই আর থামলো সে। আমতামতা করে উৎমি বলল, তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। কি? সময় নিল না উৎমি। সেই রেকর্ডটা সম্পূর্ণ শোনালো ভাইকে। রেকর্ডটি শুনতে পিলে চমকে উঠল উৎসর। বলল, উষার কণ্ঠস্বর, এই রেকর্ড তুই কোথায় পেলি? হোয়াটসঅ্যাপে মৃত্যুর আগে মায়ের মোবাইল দিয়ে আমায় পাঠিয়েছে ও। গতকাল বিকেলেই পেলাম। থামলো উৎমি। পুনরায় বলল, তোমার আজই থানায় যাওয়া উচিত ভাইয়া, সব প্রমাণ আছে আমাদের কাছে। এভাবে তো আর চুপ করে বসে থাকা যায় না। অপরাধীদের কিছুতেই খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া যায় না। কাউকে ছেড়ে দেওয়া উচিত নয়। তুমি সেই ওসির সাথে কথা বলো। এসব কিছু আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, দেখো। এগুলো নিয়ে ওদের দেখাও। কিন্তু সবকিছুতে কিন্তু কিন্তু করো না তো ভাইয়া। মনে আছে পুলিশ যখন রাফান নামের সেই ছেলেটাকে ধরে এনেছিল, তখন সে কি বলেছিল? পুরো দোষ উষার চরিত্রের সাথে লেপ্টে দিয়ে নিজে বেঁচে গিয়েছিল, অথচ সব নষ্টের মূল সে। তার জন্যই তোমার সব টাকা পয়সা, মায়ের গহনাগাটি হারাতে হলো। এমনি এমনি তো আর তাকে ছেড়ে দেওয়া যায় না। এর শেষ আমরা দেখেই ছাড়বো। একটা মেয়েকে ঠকিয়ে ইজ্জত নষ্ট করে তাকে মেরে ফেলেছে, খুনিকে এভাবে খোলা আকাশের নিচে ছেড়ে দিলে হবে না তো। যত দূর যাওয়ার প্রয়োজন আমরা যাব। নীরবে সেসব শুনল উৎস। বোন তার ভুল কিছু বলেনি। তৎক্ষণাৎ সে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল, যা করার এখনই করতে হবে। তাই বাসা থেকে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, ঠিক বলেছিস তুই, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমার পরিচিত উকিল আছে, ভার্সিটির বড় ভাই। আগে তার সঙ্গে কথা বলবো, পরে থানায় যাব। দরজা বন্ধ করে দে। বাবা মা আর তোর ভাবিকে আগে কিছু জানাস না। দরজা খুলে বেরিয়ে গেল উৎস। উৎপি নীরবে দেখলো ভাইয়ের প্রস্থান। রবের নিকট প্রার্থনা করলো খুব শীঘ্রই যেন এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে। সময়ের ব্যবধানে মাস দেড়েক পেরিয়েছে। ওষার মৃত্যু শোকের কাতরতা কাটিয়ে নতুন অতিথি বরণ করার উদ্বেগ ছড়িয়েছে বাড়ির সদস্যদের মনে। হাসপাতালের করিডোরে মুষ্টিবদ্ধ হাতের উপর থুতনি ঠেকিয়ে চিন্তিত মুখে বসে আছে উৎস। তার ঠিক পাশেই তাকে ভরসা জোগানোর তাগিদে বসে আছেন বাবা মা। অপারেশন থিয়েটারের আলো কয়েক মিনিট পেরোতে নিভে গেল। নার্স এসে জানান দিল সুসংবাদ। ছেলে হয়েছে আপনার। চিন্তিত মুখগুলো থেকে তৎক্ষণাৎ আধার সরে গিয়ে ঠাঁই হলো আনন্দের। সকালে আচমকা রিনি তার মারাত্মক পেইন ওঠায় পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের সাহায্যে তাকে হাসপাতালে এনে ভর্তি করান রায়হান কবির এবং কেয়া বেগম। খবর পেয়ে অফিস থেকে সোজা হাসপাতালে চলে আসে উৎস। তারপর থেকে এখানে এসে চুপটি করে বসা।
তারও ঘণ্টাখানেক পর রিনিতাকে নর্মাল কেবিনে শিফট করা হলো। একে একে সবাই প্রবেশ করলো কেবিনে। বাচ্চাকে রাখা হয়েছে মায়ের ঠিক পাশে। পেট ভরে মাতৃদুগ্ধ পান করে সে এখন নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছে চারদিক। কেয়া বেগম এসে কোলে তুলে নিলেন নাতিকে। শরীর অবস্থা এখন আগের থেকেও যথেষ্ট ভালো ওনার। সেদিনের পর টানা 1 সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেয়া। মনের দুঃখগুলো না কমলেও দেহের সুস্থতার ঠিকই উন্নতি ঘটেছে ওনার। হাস্যোজ্জ্বল মুখে নাতির দিকে তাকিয়ে উৎফুল্ল স্বরে বললেন, অবশেষে কোল আলো করে আমাদের বংশধর চলে এলো। আমার যে কি আনন্দ হচ্ছে না বৌমা। শাশুড়ির কথার বিপরীতে নিঃশব্দে হাসল রিনিতা। মায়ের কোল থেকে ছেলেকে নিজের কোলে তুলে নিল উৎস। তাকে নিয়ে গিয়ে বসলো স্ত্রীর পাশে। শুধালো, কেমন আছো রেনি? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমিও খুব ভালো, কিন্তু আমি যে দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম রেনি, এর জন্য আমার কাছে তুমি একটা উপহার কিন্তু পাওয়া আছে। তুমি খুশি হয়েছো তাতেই আমি খুশি। কোনো উপহার আর লাগবে না। তা তুমি যাই বলো, উপহার আমি তোমায় দিবই। হাসিটা চড়া হলো রিনিতার। রায়হান কবির এতক্ষণ ছটফট করছিলেন নাতিকে কোলে নেওয়ার জন্য। এবার যেন সেই সুযোগটা তিনি পেয়ে গেলেন। সেই ছেলে থেকে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিয়ে আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, এই তো আমার দাদু, তোমাকে কোলে নেওয়ার জন্য কতগুলো দিন আমি অপেক্ষা করেছি জানো। দাদার কথা যেন পছন্দ হলো না ছোট্ট সোনার। দাঁতহীন চোয়াল দেখিয়ে শব্দে চিৎকার করে কেঁদে উঠল সে। কেয়া বেগম স্বামীর উপর রাগ দেখিয়ে বললেন, দিলে তো বাবুকে কাঁদিয়ে দাও আমার কোলে। আমি কি করলাম? এখানে আমার দোষ কোথায়? তোমার আবার কিসের দোষ? বাচ্চারা তোমাকে পছন্দ করে না। তনির সময়ও ঠিক এমন হয়েছিল। এমনকি উৎস আর উষাকে কোলে নেওয়ার পরেও তারা এভাবে কেঁদেছিল। বলেই থেমে গেলেন কেয়া বেগম। উষা, আজ অনেকদিন বাদে মেয়েটার নাম সশব্দে উচ্চারণ করলেন তিনি। রায়হান কবির হয়তো স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন, তাই প্রসঙ্গে বদলানোর উদ্দেশ্যে বললেন, উৎমি কিন্তু একদম কাঁদেনি, বরং আমার দিকে হা করে তাকিয়েছিল। আমার এখনও সে কথা স্পষ্ট মনে আছে। এমনকি মায়ের আগে সর্বপ্রথম ও বাবা ডাকটাই বেশ ভালো করে রপ্ত করে নিয়েছিল। কথাই কাজ দিল। কেয়া বেগম মুহূর্তেই নিজেকে সামলে নিলেন। স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, ও তো হয়েছে চরম বাপভক্ত মেয়ে। আর এর পেছনেও কিন্তু তোমার কারসাজি ছিল। উৎস প্রথম মা ডাক শেখার কারণে তুমি উৎমির সময় মাঝরাতে উঠে ওর ঘুম ভাঙিয়ে পুরো ড্রয়িং রুম জুড়ে হাঁটতে হাঁটতে ওর কানের কাছে শুধু বলতে, বাবা বলে মা, বাবা বলো মা, বাবা বলো মা। পুরনো দিনের কথা মনে পড়তেই শব্দ করে হেসে উঠলেন রায়হান কবির। অনেকদিন বাদে বাবা মাকে প্রাণ খুলে হাসতে দেখে উৎস আর রিনিতাও বেশ অবাক হলো। রিনিতা শুধালো, টনি কোথায়? ও আমার সাথে বাইরে। তোমার জন্য মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, পরে ওকে ভুলিয়ে ঘুম পাড়ানো হয়েছে। মাকে বলো ওকে নিয়ে আসতে। আমার মেয়েটার খিদে পেয়েছে কিনা কে জানে। ওর জন্য চিপস বিস্কুট কিনে এনো তো। মাথা নাড়িয়ে বসা থেকে উঠে বাইরে চলে গেল উৎস। তার কিছুক্ষণ বাদেই ভেতরে প্রবেশ করলেন আসিয়া। মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন বেআইনের কাছে নাতনিকে কোলে নিতে। তনির ঘুম ভাঙতেই সর্বপ্রথম সে মায়ের কাছে এসে বসলো। শুধালো, ওরা তোমায় ব্যথা দিয়েছে আম্মু? মেয়েকে দেখে মৃদু হাসলো রিনিতা। দুদিকে মাথা নাড়িয়েই স্যালাইন লাগানো হাত দিয়ে মেয়ের গাল ছুঁয়ে দিল। কপালে চুমু খেয়ে বলল, না আম্মু, ব্যথা কেন দিবে? তুমি আমার জন্য কেঁদেছো শুনলাম। আমাকে তোমার কাছে আসতে দিচ্ছিল না নানু? ভাইকে দেখেছো? না। যাও গিয়ে দেখে এসো। তুমি তো আর একজন খেলার সাথী পেয়ে গেলে মা। যাও দাদির কাছে যাও, তোমার ভাই ওখানেই আছে। আর হ্যাঁ, বাবা খাবার আনলে কিন্তু ভালো মেয়ের মতো খেয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা। বলেই তনি ছুটল ভাইকে দেখার উদ্দেশ্যে। উষার কেসটা কোর্টে এখনও চলমান। আইনজীবীর মাধ্যমে থানায় গিয়ে মামলা করার সপ্তাহ দুয়েকের মধ্যে রাফান সহ আরও দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারও 1 সপ্তাহ বাদে তাদের মাধ্যমে এই গহনাগাটিগুলো খুঁজে পেয়ে পুলিশ হস্তান্তর করে উৎসের কাছে। এতগুলো গহনা তার একসঙ্গে বিক্রি করতে পারেনি। ভেবেছিল হয়তো ব্যাপারটা ধামাচাপা পড়ে গেলে তারপর না হয়। তবে পুরো ক্যাশ টাকাটা এখনও পাওয়া যায়নি। তার অর্ধেকেরও বেশি টাকা তারা খরচ করে ফেলেছে। সেসব দিয়ে শোধ করেছে সকল ধার দেনা। ফুলকুঞ্জ আবারও আগের মতোই হয়ে উঠেছে নীরব। বাড়িতে শাহানা আর মালতী ফুফু ছাড়া কেউ নেই।
বশিরউদ্দিন 3তলা থেকে নিচতলার একটি ঘরে ঠাঁই নিয়েছেন। এ বয়সে সিঁড়ি ভেঙে উপরে ওঠানামা ওনার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তবে তিনি বাড়িতে থাকলেও যা আর না থাকলেও তা, সারাদিনে প্রয়োজন ব্যতীত তেমন কোনো সারা শব্দ ওনার পাওয়া যায় না। তৈমুর অফিসের কাজে ব্যস্ত। কলেজের ক্লাস শেষে গেট দিয়ে বেরোতেই রোজকার মতন তৈমুরের গাড়িটা ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রাস্তা পার হয়ে গাড়িতে উঠে বসলো উৎমি। চালকের উদ্দেশ্যে বলল, এখান থেকে সোজা বড় ভাইয়ার বাসায় যাব আশফাক ভাই। তুরাগ স্যারের বাড়ি? হ্যাঁ, ভাবি ফোন করে যেতে বলেছে, তারপর ওখান থেকে হসপিটালে যাব। হাসপাতাল কেন ম্যাডাম? আমার ভাইয়ের বাচ্চা হয়েছে। গাড়িতে স্টার্ট দিল আশফাক। জোহান স্কুল থেকে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে আছে। তুরাগ এখন অফিসে। এই সময়টা বাসায় কাটানোর জন্য সে টেলিভিশন দেখে, আবার কখনো বা নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করে। কলিং বেল বাজার শব্দে সে উঠে গেল দরজার কাছে। লুকিং গ্লাসে চোখ রাখতেই পরিচিত মুখশ্রী দেখে অধরে ফুটে উঠল এক চিলতে হাসি। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো উৎমি। মিষ্টি হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ভেতরে এসে বসলো উৎমি। ততক্ষণে আশেপাশটা বেশ ভালো করেই সে পর্যবেক্ষণ করে নিয়েছে। জেবা যে অত্যন্ত শৌখিন একজন মহিলা তাও খুব সহজেই বুঝে গিয়েছে। কত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো। কিচেন থেকে একটা ট্রে নিয়ে এসে যার সম্মুখে বসে পড়লো জেবা। পানির গ্লাস আর নাস্তার প্লেট এগিয়ে দিয়ে বলল, আজ ইউটিউব দেখে এই সুন্দর সুন্দর মোমোগুলো আর সাথে স্পেশাল একটা সস বানিয়েছি। আগে কখনো অবশ্য ট্রাই করা হয়নি। জোহান রোজ রোজ নতুন কিছু খাওয়ার বায়না ধরে। এখন এগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে, সাথে আমায় রেটিং দাও। অপ্রস্তুত হলো উৎমি। যেবার উৎসুক চাহনি দেখে হাত ধুয়ে সে মোমোতে সস মাখিয়ে কামড় বসালো। উত্তরে আশায় দাঁত দিয়ে এবার নখ কাটছে জেবা। পরপর দুটো মোমো খেয়ে বিজ্ঞদের মতো মাথা নাড়ালো উৎমি। বলল, রেটিং 10-এর মধ্যে 8.5। এমনিতে খেতে দারুণ হয়েছে, বিশেষ করে সসটা। কিন্তু মোমোটা আর একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল বলে মনে হচ্ছে আমার। চটজলদি একটি মোমো নিজ চোখে দেখলো জেবা। ভ্রুকুটি করে হতাশ হয়ে বলল, সত্যি তো? এটা কোনো ব্যাপারই না, পরবর্তীতে আরো ভালো হবে। তা কি জন্য এত জরুরি তলব করেছেন বললেন না তো? ও হ্যাঁ, তুমি একটু বসো, আমি আসছি বলেই রান্নাঘরে ছুটল জেবা। উৎমিতা যাওয়ার পথে হা করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দুহাতে দুটো টিফিন ক্যারিয়ার নিয়ে হাজির হলো সে। সেন্টার টেবিলের উপর রেখে বলল, তোমার ভাই আর ভাসুর তো আবার এক অফিসেই চাকরি করে, সম্পর্কে কলিগ বন্ধু। তাই তোমার ভাসুরের থেকেই জানতে পারলাম আজ তোমার ভাবির সিজার হবে। এই কারণে সবার জন্য আমি নিজ হাতে রান্না বান্না করেছি। সবাই হাসপাতালে ব্যস্ত। অফিস শেষে তোমারও তো আর বাড়িতে গিয়ে রান্না করে আবার হাসপাতালে যাওয়া সম্ভব নয়, তাই এগুলো নিয়ে খাওয়ার জন্য তোমায় ডাকলাম। অবাক হলো উৎমি। বলল, এসবের আবার কি দরকার ছিল? অবশ্যই ছিল। আগে তো মাঝে মধ্যেই রিনিতা ভাবির সাথে দেখা হতো, একে অপরের বাসায় যাতায়াত লেগেই থাকতো। এখন সম্পর্ক আরও জোরালো হয়ে বেআইন হয়ে গিয়েছি। এতটুকু না করলে হয়? এখন নিশ্চয়ই হাসপাতালে যেতে। হ্যাঁ, ভেবেছিলাম একেবারে হসপিটালে গিয়ে ভাবি আর তার বাচ্চাকে দেখে তারপর বাড়ি ফিরবো। তা ভালো, আগে একটু ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আমার বাবা গ্রামের বাড়ি গিয়েছিল গতকাল রাতে। বাড়ি ফিরে আজ সকালে এক গাদা শাকসবজি, দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছে। আম্মা আবার কচুর লতি, লাউ, দেশি মোরগ ঝোল খেতে খুব পছন্দ করেন, সেগুলোও সঙ্গে করে নিয়েছো। বাড়ি ফিরতে তো দেরি হবে ভাবি। আহা, গাড়ি এনেছো না সঙ্গে করে? আশফাককে ডেকে গাড়িতে উঠিয়ে দেব। আচ্ছা। আরও আধ ঘন্টা ওখানে কাটিয়ে তারপর সোজা হাসপাতালে চলে এলো উৎমি। বাইরের সন্ধ্যা নেমেছে। রিনিতা ঘুমাচ্ছে। পাশে শোয়া ছোট বাচ্চাটাও পরম নিশ্চিন্তে মায়ের হাতের ভাঁজে ঘুমিয়ে আছে। আসিয়া আর কেয়া বেগম তনিকে নিয়ে করিডোরে বসা। উৎস রায়হান কবির নিচে গিয়েছে চা খেতে। নির্দিষ্ট কেবিনের সম্মুখে এসে মায়ের সাথে দেখা হয়ে গেল উৎমির। মেয়েকে দেখে উঠে দাঁড়ালেন কেয়া বেগম। বললেন, এই তো উৎমি এসে পড়েছে। উৎমি মায়ের দিকে কয়েক কদম এগিয়ে এসে থামলো। হাতের ব্যাগগুলো ওনার হাতে ধরিয়ে দিয়ে শুধালো, আসতে একটু দেরি হয়ে গেল। তা ভাবি এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আর বাচ্চা? ও ও ভালো আর সুস্থ আছে, একেবারে বাপের চেহারা পেয়েছে। যা ভেতরে গিয়ে দেখে আয়। মায়ের কথায় কেবিনের ভেতরে প্রবেশ করলো উৎমি। ঘুমান্ত রেনিতার দিকে এক পলক তাকিয়ে কোলে তুলে নিল বাচ্চাটিকে।
বিড়বিড় করলো। মাশাআল্লাহ। কারো উপস্থিতিতে চোখ মেলে চাইল রিনিতা। ননদকে দেখে মৃদুস্বরে জিজ্ঞেস করলো। কখন এলে? ভাবির কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো উৎমি। উত্তরে বলল, এই তো এলাম। তুমি ঘুমোওনি? ঘুম ভেঙে গিয়েছে? শরীর কেমন এখন? শুনেছি খুব পেইন উঠেছিল। আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভাতিজা পেট থেকে বের হওয়ার জন্য যে লাথি আমায় মারছিল, পেইন না উঠে পারে? যাক, আল্লাহ সব ভালো করেছেন, এতেই শান্তি। তোমার কপাল ভালো বলতে হয়। প্রথম চান্সে পয়দা করলে একটা কিউট দুষ্টু মেয়ে, আর দ্বিতীয় চান্সে একেবারে ছেলে। হাসলো রিনিতা। বলল, আমার কষ্ট আরো বেড়ে গেল তুমি। এক দুষ্টুকে সামলাতে সামলাতেই তো হিমশিম খেতে হয়, এখন আবার আর একজন এসেছেন। ব্যাপার না, দেখতে দেখতে বড় হয়ে যাবে। আরো কিছুক্ষণ ভাতিজাকে কোলে নিয়ে সেখানে বসে রইল উৎমি। মাঝে মধ্যে টুকিটাকি কথা চলল ভাবি ননদের মধ্যে। তখনই কোথা থেকে যেন ছুটে এলো তনি। এসেই ফুফুর গা ঘেঁষে দাঁড়িয়ে বাচ্চাটির দিকে আঙুল তাক করে বলে উঠল, এই দেখো পুপি, আমার ভাই এটা। এবার থেকে আমি আইত কিলিম আর ভাই মিলে খেলবো। ভাইও চলে এলো, অথচ আইসক্রিমকে আইত কিলিম বলা আর ছাড়ি না তুই, হ্যাঁ তাই না? ঠিকই তো বলেতি, ও আইত কিলিমই তো। হয়েছে হয়েছে, ও এখনো ছোট, তোর সাথে খেলতে এখনো অনেক দেরি আছে। আমিও তো ছোট। আরে ও তো আর তোর মতো হাঁটতে কথা বলতে পারে না সোনা। মাথা নাড়ালো তনি। প্রশ্ন ছুড়ল, ওই আঙ্কেল কই? ডাকো, ভাইকে দেখিয়ে আনি। আঙ্কেল এখন অফিসে, খুবই ব্যস্ত, তোর ভাইকে পরে দেখবে। রিনিতা শুধালো, তুমি একা এসেছো? হ্যাঁ ভাবি, কলেজ শেষে জায়ের বাড়ি থেকে সোজা এখানে এলাম। উনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আর হ্যাঁ, আমার যা কিন্তু তোমার জন্য এত এত রান্না করে পাঠিয়েছে। প্রত্যুত্তরে শুধুই হাসলো রিনিতা। বাচ্চার ঘুম ভেঙে যেতে তাকে রিনিতা পাশে শুয়েই তনিকে নিয়ে বাইরে চলে এলো উৎমি। আসিয়া বেগমের হাতে তাকে ধরিয়ে দিয়ে বলল, এভাবে ওকে ধরে রাখবেন মা, ওই প্রচুর দুষ্টু এই বাচ্চাটা। আসিয়া হাসলো। কেয়া বেগম শুধালেন, দেখেছিস ছেলেকে কেমন? হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ। জামাই কোথায়? এলো না যে। উনি এসে কি করবেন? তাছাড়া উনি এ ব্যাপারে জানেন না, অফিসে আছেন। এখন বাড়ি ফিরবি? না, আমার একটু কাজ আছে হসপিটালে। তোমরা ফিরবে? আমি তো আজ রাতটা এখানেই থেকে যেতে চেয়েছিলাম, কিন্তু বাসা ওইদিকে খালি পড়ে আছে, আর আমি এখন এখানে বসে থাকলে সবাই খাবে কি? তাই বেআইন আর উৎস এখানে থাকবে আজ। আমি আর তোর বাবা তনিকে নিয়ে বাড়ি চলে যাব। যা খাবার নিয়ে এসেছি তাতে আজ রাতটা তোমাদের হয়ে যাবে মা। আর তোমাদের আপাতত ফিরে যাওয়াই উচিত। তোর এখানে আবার কিসের কাজ? ডক্টর দেখাবো। দুপুরে তোমার থেকে ভাবির খবর পেয়ে গাইনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। ভাবলাম যাবই যখন, একেবারে না হয় ডক্টর দেখিয়ে আসবো। চিন্তিত হলেন কিয়া। সেই চিন্তার রেখা ফুটে উঠল ওনার ললাটে। এ কদিনে মা মেয়ের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছে। আগে মেয়ে ছিল দুটো, আর এখন হয়েছে একটা। এই মেয়ে দিয়েই যেন শেষ বয়সে এসে সব শূন্যতা কাটিয়ে উঠতে চাইছেন তিনি। উদ্বিগ্ন হয়ে শুধালেন, সে কি, তোর আবার কি হয়েছে? কই বললি না তো? খুব অসুস্থ? এই অসুস্থ শরীর নিয়ে কলেজ করছিস তাই না? তেমন জটিল কিছু না মা, চিন্তা করো না। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, ঠিক মতো ঘুম হয় না, খাওয়ার প্রতি একটু একটু অরুচি ধরেছে, শরীর দুর্বল, এই যা। তাই ভাবলাম একেবারে ডক্টর দেখিয়ে যাই। আমি আসছি, তোমরা সাবধানে বাড়ি ফিরো কেমন? বাড়ি ফিরে ফোন করে জানাস কিন্তু। আচ্ছা। বলেই চলে গেল উৎমি। ডাক্তারের কথা মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পুরো আধ ঘন্টা অপেক্ষার পর পুনরায় ডাক্তারের চেম্বারে প্রবেশ করতে পারল উৎমি। ঘড়ির কাঁটায় তখন ধীরে ধীরে সময় বাড়ছে, তার সাথে বাড়ছে রাত। 5 মিনিটের মতো রিপোর্টগুলো চেক করে ডাক্তার বললেন, সমস্যা দেখা দেওয়ার পর আর কোনো ডাক্তার দেখাননি? না। সে কি, এতগুলো দিনে একবারও না? মুখশ্রীতে ওনার বিস্ময়। আসলে আসবো আসবো ভেবেও বিভিন্ন ব্যস্ততার কারণে আর আসা হচ্ছিল না। তা বাড়িতে নিশ্চয়ই টেস্ট করিয়েছিলেন? বাড়িতে? বাড়িতে কিভাবে টেস্ট করব? আপনি প্রেগনেন্ট? প্রেগনেন্সির প্রায় 2 মাস চলছে, অথচ কোনো টেস্ট করাননি, ডাক্তার দেখাননি। এটা কিভাবে সম্ভব? আপনার হাজবেন্ড কোথায়? তিনি আসেননি? ভীষণ অবাক হলো উৎমি।
বুক কেঁপে উঠল তার। শুধালো, কি বলেন আপনি? প্রেগনেন্ট? আমি? হ্যাঁ, আমি অবাক হচ্ছি আপনি কিভাবে টের পেলেন না? কিছু সিমটম দেখে তো সন্দেহ হওয়ার কথা। তার উপর মেয়েদের মান্থলি যে নির্দিষ্ট একটা সময় পার করতে হয় সেটাও তো অফ থাকে। আশা করি বুঝতে পেরেছেন আপনি। উত্তর দিল না উৎমি। এই মুহূর্তে তার ভেতরে অদ্ভুত সব অনুভূতি কাজ করছে। সন্দেহ যে তার হয়নি এমন নয়, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণ এবং সংসার কর্মক্ষেত্রের ব্যস্ততায় ওসব আর মাথায় আসেনি। তার নিরাপত্তায় দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। বললেন, সকল বাস্তবতার আগে নিজের যত্ন নেওয়ার প্রয়োজন ম্যাডাম। সকল ব্যস্ততার আগে নিজের যত্ন নেওয়ার প্রয়োজন ম্যাডাম। নিজে সুস্থ না থাকলে কাজ করবেন কিভাবে, সংসার সামলাবেন কিভাবে? তার উপর এখন আপনি একা নন, ভিতরে আরও একটি প্রাণ বেড়ে উঠছে। নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, সেই অনুযায়ী ওষুধগুলো নিয়মিত খাবেন। লিখে দেওয়া তারিখে পুনরায় চেক আপের জন্য চলে আসবেন, নইলে কিন্তু বাচ্চার ক্ষতি হবে। উপর নিচ মাথা নাড়ায় উৎমি। সেখান থেকে বিদায় নিয়ে নিচে নেমে প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেয়। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে উঠে বসে গাড়িতে। ফিরতে দেরি হইল কেন? এতক্ষণ ধরে কোথায় বসেছিলে? এটা তোমার বাবার বাড়ি নয় যে যখন ইচ্ছা তাই করবে। শ্বশুর বাড়িতে থাকতে হলে, সংসার করতে হলে কিছু নিয়ম কানুন, সেগুলো মেনে চলতে হয়। তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাগুলো শুনে হকচকিয়ে গেল উৎমি। দরজার বাইরে দাঁড়িয়ে আমতা আমতা করে উত্তর দিল, হসপিটালে ছিলাম, আমার ভাবির আজ বাচ্চা হয়েছে। সন্দেহভাজন দৃষ্টি নিয়ে কিছুক্ষণ পুত্রবধূর পানে তাকিয়ে রইলেন শাহানা। উৎমি নমনীয় স্বরে বলল, এবার ভেতরে আসি। দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন শাহানা। উৎমি ভেতরে প্রবেশ করতেই তার পিছু পিছু কয়েকটা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো ফজলুল। শাহানাকে সালাম দিয়ে হাতের ব্যাগগুলো অন্দরমহলে রেখেই তিনি বিদায় নিয়ে চলে গেলেন। শাহানা সদর দরজা আটকে পিছু ফিরে তাকালেন, জিজ্ঞেস করলেন, এসব কি? আর হাসপাতালে গিয়েছো ভালো কথা, কিন্তু ফিরতে এত দেরি হলো কেন? বাড়িতে ফোন করা যাব না? এইসব যে বাবা ভাবি পাঠিয়েছেন। কলেজ শেষে ওনার ফোন কল পেয়ে ওনাদের বাসায় গিয়েছিলাম আমি। ভাবির বাবা গ্রাম থেকে সোনালী মুরগি, কচুর লতি, লাউ, হাঁসের ডিম এগুলো নিয়ে এসছে। এসব নাকি আপনার খুব পছন্দের, তাই সঙ্গে করে দিয়ে দিল। এমনকি আমার ভাবির জন্যও তিনি রান্নাবান্না করে দিয়েছেন। ওখান থেকেই সোজা হসপিটালে গেলাম। আপনার ছেলের হয়তো জানার কথা, আশফাক ভাইকে নিশ্চয়ই ফোন করেছে। তাছাড়া বাড়িতে জানানোর কথা মনে ছিল না। আমি ভেবেছিলাম আপনি হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। সোফায় এসে বসলেন শাহানা। নিমেষে ওনার রাগ কমে গিয়েছে। বললেন, আমি আবার রাতের খাবার দেরি করে খেতে পারি না, তাই আগেই খেয়ে নিয়েছি। তবে বাড়ির বউ এত রাত পর্যন্ত একা একা বাইরে ঘুরে বেড়াবে আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো, এ আমায় দিয়ে সম্ভব নয়। আপনার ছেলে ফিরেছে? না, ও ফিরলেও তো ওকে দিয়ে খুঁজতে পাঠাতাম। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি বরং ফ্রেশ হয়ে আসি। আপনার জন্য একটা টাটকা খবর আছে। আর হ্যাঁ, এসব আমি এসে গুছিয়ে রাখবো। বলেই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল উৎমি। শাহানা ভ্রুকুটি করে পুত্রবধূর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মালতী ফুফু ঘুমিয়ে পড়েছেন। তৈমুরের বিয়ের পর থেকে উনি যেন একটু শান্তিতে আছেন। বেশি রাত জাগতে হয় না, কারোর জন্য অপেক্ষা করতে হয় না, আবার ভোরে উঠে তাড়াহুড়ো করে নাস্তাও তৈরি করতে হয় না। পোশাক বদলে হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো উৎমি। শাহানা পূর্বের ন্যায় এখনো বসে আছেন সোফায়। ওনার দিকে এক পলক তাকিয়ে একটি ব্যাগ থেকে মিষ্টির প্যাকেট বের করে হাতে নিল উৎমি। শাশুড়ির মুখের সামনে মিষ্টির পিস ধরে বলল, নিন, হা করুন। থতমত খেয়ে গেলেন শাহানা। হানা করে মুখ সরিয়ে নিলেন। সন্দেহ নিয়ে বললেন, কিসের মিষ্টি? কেন খাবো? আর ডায়াবেটিক্স আছে আমার, জানো না? ডায়াবেটিসের তোয়াক্কা আপনি আবার কবে থেকে করেন? রোজ যে মালতি ফুপুকে চায় বেশি বেশি চিনি দিতে বলেন, তখন আপনার ছেলেকে কখনো বলেছি আমি এই বিষয়ে? ধরা পড়ে যাওয়ার মুখশ্রীতে চোরা চোরা ভাব চলে এলো শাহানার। তবুও গলার তেজ কমল না। উনি কিছু বলার আগে উৎমি বলে উঠল, ছানার মিষ্টি, তাই এতে মিষ্টির পরিমাণ কম আছে, হা করুন। গাইগুই না করে পুরো মিষ্টিটাই মুখে নিয়েছিলেন শাহানা। চিবোতে চিবোতে শুধালেন, তোমার ভাবির বাচ্চার হওয়ার মিষ্টি না। তবে খানিকটা লজ্জা পেল উৎমি। 2-1 মিনিট সময় নিয়ে কিছু একটা ভেবে বলল, লজ্জার কথা কিভাবে বলি আপনাকে?
আপনার ছেলে আসুক, আগে তাকে জানাই, তারপর কাল না হয় সে আপনাকে জানাবে। এখন আপনার জন্য পানির বোতল নিয়ে আসি আমি, তা নিয়ে ঘরে গিয়ে ঘুম দিন আপনি। হঠাৎ পুত্রবধূর এমন অদ্ভুত আচরণে বিপাকে পড়লেন শাহানা। মেয়ের কি মাথায় সমস্যা দেখা দিল, নাকি আগে থেকেই সমস্যা ছিল? শুরু থেকেই একে শাহানা তেমন সুবিধার মনে হয়নি। না কাল সকালে ছেলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে, ভালো ডাক্তার নিয়ে যাওয়ার কথা পরামর্শ দিতে হবে। পুরোপুরি পাগল হয়ে গেলে তো বিপদ। শাহানা ঘুরে যাওয়ার মিনিট 5 পর ঘামে জবজব শরীর নিয়ে বাড়িতে ফিরল তৈমুর। কিছুক্ষণ না জিরিয়েই শান্ত ক্লান্ত শরীর নিয়ে একেবারে গোসল সেরে এসে বিছানায় বসল সে। উৎমে জিজ্ঞাসা করল,